টুনি, আমরা অন্য বনে যাচ্ছি কাজ করতে, ফিরতে সন্ধ্যা হতে পারে। তোমরা আমাদের আশায় বসে না থেকে খেয়ে নিও, কেমন? ঠিক আছে টোনা, তোমরা সাবধানে যেও। ওই তো দুটো পাখি যাচ্ছে, যাই ওদের পিছু নেই, আজকের খাবার তবু হয়ে যাবে। দাদা দাদা, শিকারি ঈগল তো আমাদের পিছু নিয়েছে, মনে হচ্ছে আমাদের আজকে ধরেই ফেলবে। দাদা, জোরে জোরে ওড়ো। হ্যাঁ হ্যাঁ, আমি জোরে উঠছি তো, তুই আমার পিছু আসতে থাক। আমরা কোনো ঝোপের সন্ধান পেলেই সেখানে লুকিয়ে যাব। টোনা এভাবে পেছন ঘুরে কথা বলতেই একটা বড় গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আর গাছের আড়ালে পড়ে যাওয়ায় শিকারি ঈগল ওদের দেখতে না পেরে উড়ে চলে যায়। এ কি দাদা, তোমার তো মাথা ফেটে গেছে, তাড়াতাড়ি চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাই। না রে রাজু, তার আর প্রয়োজন নেই। আমার আবার যে সময় শেষ হয়ে এসেছে, তুই আমার মেয়ে টুকি আর তোর বৌদি টুনিকে দেখে রাখিস। এ কথা বলে টোনা সেখানে মারা যায়। এ কি দাদা, তোমার কি হলো? চুপ হয়ে গেলে যে। দাদা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে। দাদা, আমি এখন কাকে দাদা বলে ডাকবো? দাদা, হে সৃষ্টিকর্তা, তুমি কেন আমার দাদাকে আমাদের কাছ থেকে নিয়ে গেলে? এখন আমি বাড়িতে গিয়ে কি জবাব দিব? তুমি বলে দাও সৃষ্টিকর্তা, বলে দাও। রাজু তার দাদার পাশে এভাবে কান্না করতে থাকে। এরপর রাজু কাজে না গিয়ে বাড়িতে চলে আসে। কি ব্যাপার রাজু, তুমি বাড়িতে আসলে যে? কাজ খুঁজে পাওনি নাকি? তোমার দাদা কোথায়? কি ব্যাপার রাজু, তুমি কথা কেন বলছো না? হ্যাঁ গো, তুমি এমন চুপ হয়ে আছো কেন? দিদি বলেই যাচ্ছে আর তুমি কি না কোনো কথাই বলছো না? কানে শুনতে পাও না নাকি? হ্যাঁ না মানে দিদি, দাদা যে আর কোনোদিনও বাড়িতে আসবে না। আমরা কাজে যাওয়ার পথে এক শিকারী আমাদের তাড়া করেছিল, আর আমরা জোরে জোরে উঠতেই দাদা একটা গাছের সাথে ধাক্কা খায় আর মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়েই মারা যায় দিদি। না, এ হতে পারে না। কি বলছো তুমি এসব? আমার টোনা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। হে সৃষ্টিকর্তা, তুমি কেন আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? এখন আমি আমার এই ছোট্ট মেয়েকে নিয়ে কোথায় যাব, কি খাবো? টোনা, টোনা, তুমি ফিরে এসো, ফিরে এসো। দিদি, শান্ত হও, আমাদেরও একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। দিদি, তুমি কোথাও যাবে না, এ বাড়িতেই থাকবে, আমি তোমাদের খাওয়াবো। দাদা আমাকে বলে গেছে তোমাদের দেখে রাখতে, আমি অবশ্যই দেখে রাখবো তোমাদের। মা, বাবা সুতিয়া বাড়িতে আসবে না? তাহলে আমি কাকে বাবা বলে ডাকবো? মা, তুমি আমার বাবাকে বাড়িতে নিয়ে এসো। আসবে মা, আসবে। তোর বাবা রাত হলেই আসবে, দেখিস, তখন বাবা বলে ডাকবি, বুঝতে পেরেছিস? এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন রাজু কাজে চলে যায়। বিকেল হলে রাজু বাজার নিয়ে বাড়ি ফিরে আসে। দিদি দিদি, আমি বাজার এনেছি, তোমরা দুজনে রান্না করো। ঠিক আছে রাজু, করছি। রাজু, আমার এভাবে আর ভালো লাগছে না। আমাদেরও তো ভবিষ্যৎ আছে নাকি? তোমার ভাই মারা গিয়ে বউ আর বাচ্চাকে আমাদের ঘরে চাপিয়ে দিয়েছে। তুমি একা কাজ করবে আর ওদের বসে বসে খাওয়াবে, এই তো তোমার লাভ কি? সারা জীবন গরিব গরিবই থেকে যাবে, কখনো আর ধনী হতে হবে না। আমাদের সন্তানের জন্য তো কিছু করতে হবে। আমার সন্তানকে কখনো কোনো কিছু থেকে কষ্ট পেতে দিব না। মুন্নি, এখন আমি কি করব? দাদা বেঁচে থাকলে কি আর আমাকে খাওয়ানো লাগতো বলো? আমি অত কিছু বুঝি না। তুমি এক্ষুনি গিয়ে টুনিকে কাজ করতে বলে দাও, আর বলবে তুমি আর তাতে খাওয়াতে পারবে না। যদি না বলো তাহলে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে মুন্নি, এক্ষুনি যাচ্ছি। এরপর রাজু টুনির কাছে যায় আর মুন্নির বলা সব কথা বলে। এই কথা শুনে টুনির মনে অনেক কষ্ট লাগে। ঠিক আছে রাজু, আমি আজ থেকে কাজ করব, তোমাকে আর আমাদের খাওয়াতে হবে না। আমরা দুই মা মেয়ে আলাদাভাবেই খাবো। মা
টুকি, তুই বাড়িতেই থাক মা, আমি বনে কাজ খুঁজতে যাই, নইলে আমরা খাবো কি? ঠিক আছে মা, যাও, আমি বাড়িতেই থাকবো। এরপর টুনি কাজ খুঁজতে চলে যায়, কিন্তু বনে অনেক কাজ খুঁজে কোনো কাজ পায় না। ক্লান্ত হয়ে টুনি একটি গাছের নিচে বসে পড়ে। আমি এখন কোথায় যাব কাজ খুঁজতে? সারা দিন তো কাজ খুঁজলাম, কিন্তু কাজ তো পেলাম না। টুনির কথা শুনে একটি কচু গাছ কথা বলে ওঠে। টুনি, টুনি, এদিকে শোনো, আমার কাছে এসো। কে কে কথা বলছো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না এখানে। এই তো তোমার সামনে আমি কচু গাছ কথা বলছি। আমার শরীর আগাছা দিয়ে ভরে গেছে, আগাছাগুলো পরিষ্কার করলে আমাকে দেখতে পাবে। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে আগাছা থেকে মুক্ত করলে। অনেক দিন থেকে কারো অপেক্ষা করছিলাম, কিন্তু এতদিন কেউ আসেনি জানো। আজ তুমি এসে আমার উপকার করলে। তা তুমি এই বনের মধ্যে কেন এসেছো? ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি তোমাকে সাহায্য করছি। এখানে আমরা 3টা কচু গাছ আছি। তুমি এখান থেকে একটা কচু গাছ নিয়ে গিয়ে তোমার বাড়ির উঠোনে লাগালে অনেক কচু গাছ হবে, আর সেগুলো কচু তুমি বিক্রি করে তোমার সংসার চালাতে পারবে। আর এই কচুর তরকারি অনেক মজার হয়। যাও, নিয়ে যাও টুনি। তোমাকে অনেক ধন্যবাদ কচু গাছ, আমাকে এই কঠিন মুহূর্তে সাহায্য করার জন্য। এরপর টুনি সেখান থেকে একটি কচু গাছ নিয়ে বাড়ি চলে যায় আর তার উঠোনে লাগিয়ে দেয়। টুনি কিনা কাজ না করে কচু গাছ নিয়ে এলো, কচু খেয়ে থাকবে নাকি? শোনো, এভাবে কাজ না করে আমি বলি কি, তুমি এখন থেকে ধনী পাখিদের বাড়িতে চুরি করতে যাবে, তাহলে আমরা তাড়াতাড়ি ধনী হয়ে যাব, বুঝেছো? যাও যাও, আজ রাতে চুরি করতে লেগে পড়ো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে আর কষ্ট করে কাজ করতে হবে না। আমি এক্ষুনি যাচ্ছি চুরি করতে। পেঁচার বাড়িতে চুরি করতে যাব। শুনেছি পেঁচা নাকি কিছুদিন আগে জমি বিক্রি করে 5 লক্ষ টাকা এনেছে। এই এই, কে কে কে? পেঁচা উঠতে উঠতে রাজু তার টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। চোর চোর, হায় হায় হায়, চোর আমার এত টাকা চুরি করে নিয়ে গেল, আর চোরকে আমি ধরতেই পারলাম না। এই নাও মুন্নি, পুরো 5 লক্ষ টাকা এনেছি। পেঁচা আমাকে ধরতেই পারেনি। বাহ রাজু, তুমি তো ভালো চুরি করতে পারো। প্রথম দিনই সব টাকা চুরি করে এনেছো। এখন এই টাকা দিয়ে আমরা আগে বাড়ি বানাবো, তাহলে আমাদের বাড়ি দেখি সবাই বলবে আমরা অনেক ধনী। হ্যাঁ মুন্নি, কালকেই বাড়ির কাজ শুরু করে দিব। সেই রাত কেটে যায়। পরের দিন সকালে টুনি তার উঠোনে এসে দেখে তার একটি কচু গাছ থেকে অনেক কটা কচু গাছ হয়েছে। মা টুকি, এ দেখি যা, আমার একটা কচু গাছ থেকে সত্যি সত্যি অনেক কটা কচু গাছ হয়েছে। সত্যি তো মা, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না, কচু বিক্রি করেই সংসার চলবে। তোমাদের কচু বিক্রি করে সংসার চলবে? আর কোন পাগলি বা তোমাদের এই কচু কিনে নিবে? আর কচু দেখে এমন খুশি হয়েছো, মনে হয় কচু বিক্রি করে গাড়ি বাড়ি সব করবে। আর আমাদের ভাগ্য তো বদলে গেছে, আর রাজু 5 লক্ষ টাকা কুড়িয়ে পেয়েছে বনে। আমরা তো সুন্দর বাড়ি বানাবো, আর তুমি কিনা কচু পেয়েছো, তুমি কচুয়ালি হয়ে কচু বিক্রি করবে, আর আমি রাজরানী হয়ে বাড়িতে থাকবো। সবই কপাল, সবার কপালে তো আবার সবকিছু জোটে না। এ কথা বলে মুন্নি চলে যায়, আর টুনি তার উঠোন থেকে কিছু কচু তুলে বিক্রি করতে চলে যায়। এই কচু নেবে গো কচু, দাদারা দিদিরা যাও নিয়ে যাও কচু। আমার চাষ করা কচুর তরকারি ভীষণ মজা হবে, একবার খেলে বারবার কচু নিতে আসবে আমার কাছে। টুনির এমন হাত ডাক শুনে সুখী ও শালিক টুনির কাছে আসে কচু নিতে। টুনি, আমাদের দুটো কচু দাও তো, ইলিশ মাছ দিয়ে কচু রান্না করলে খুব মজা হয়, তাই নিতে এসেছি। এই নাও
সুখী দিদি, দুটো কচু 100 টাকা করে দাও। এই নাও টাকা টুনি। এভাবে টুনির সব কচু বিক্রি হয়ে যায়। টুনি বাড়ি চলে আসে। বাড়িতে এসে দেখে রাজু মুন্নি সুন্দর একটা বাড়ি বানিয়েছে। আমাদের বাড়ির দিকে তাকিয়ে কোনো লাভ নেই। কচুয়ালি হয়ে এমন বাড়ি করার স্বপ্ন দেখো না, বুঝেছো? এমন বাড়ি করতে লক্ষ টাকা লাগবে, আর কচু বিক্রি করে 3 টাকাও তো চোখে দেখবে না। মুন্নি, এভাবে কেন বলছো? আমি কচুয়ালি দেখে তোমার বাড়িটাও দেখতে পারবো না? ঠিক আছে, তোমার বাড়ি দেখবো না। মা টুকি, খাবার এনেছি মা। আয় মা, খাবার খা। তোর কতই না ক্ষুধা লেগেছে রে মা। এরপর মা মেয়ে খাবার খেতে থাকে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন বনের অনেক পাখি টুনির বাড়িতে কচু নিতে আসে। টুনি, তোমার চাষ করা কচু খেতে খুব মজা হয়েছে গো, তাই আজও নিতে এলাম। তুমি এখান থেকে কচু তুলে দাও। তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের সবাইকে কচু তুলে দিচ্ছি। এরপর টুনি সবাইকে কচু তুলে দেয়। সবাই টাকা দিয়ে কচু নিয়ে যায়। টুনির উঠানের কচু কখনো শেষ হয় না। মা, কাকিমাদের মতো আমাদের একটা সুন্দর বাড়ি বানাও না। ওদের বাড়িটা কত সুন্দর। হ্যাঁ রে মা, তা তো বানাবোই। এখন আমার কাছে অনেক টাকা আছে। এরপর টুনি রাজুর বাড়ির থেকে বেশি সুন্দর বাড়ি বানায়। এ দেখে রাজু ও মুন্নি অনেক রেগে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন রাজু বাইরে থেকে মুন্নিকে ডাকতে থাকে। মুন্নি, মুন্নি, আমার ফোনটা নিয়ে এসো তো, ভুল করে ঘরে রেখে এসেছি। এরপর মুন্নি ঘর থেকে ফোন নিয়ে বাইরে আসে রাজুকে দিতে। আর এদিকে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে পুরো বাড়ি আগুনে ভরে যায়। এ কি? আগুন! আগুন লেগেছে! আমাদের বাড়িতে আগুন লেগেছে! কেউ বাঁচাও! আমার এত সুন্দর বাড়িটা যে পুড়ে গেল! বাঁচাও! হায় হায়, আমাদের সব যে শেষ হয়ে গেল। বাঁচাও, বাঁচাও! এ কি সর্বনাশ হলো আমার! ঘরে আরো 2 লক্ষ টাকা ছিল, বাড়ি গেল, সাথে টাকাও গেল। সব হয়েছে তোমার জন্য। তুমি বেশি বড়লোক হওয়ার জন্য আমাকে চুরি করতে পাঠিয়েছো। এখন তো আগের চেয়েও গরিব হয়ে গেলাম। চুরি করা টাকা ছিল, তাই তো ধ্বংস হয়ে গেল। এখন আমরা কোথায় থাকবো? চিন্তা কেন করছো? আমার বাড়ি তো আছে, তোমরা আমার বাড়িতেই থাকবে। আর মুন্নি শোনো, চুরি করা টাকায় এত বড় লোকই আর অহংকার করা যায় না। চুরি করার কোনো কিছুই থাকে না। সবসময় সৎ পথে উপার্জন করার চেষ্টা করবে। সৎ পথের উপার্জনের সৃষ্টিকর্তা সহায় থাকেন, যার কারণে অর্থ সম্পদ কমবে না, বরং বাড়তে থাকবে। দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কচুয়ালি বলে অনেক খারাপ ব্যবহার করেছি। আর দাদা মারা যাওয়ার পর আমি তোমাকে আলাদা করেছি। আর আজ তুমি আমাদের পাশে এসে দাঁড়ালে। তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আজ আমার সাথে এত খারাপ হলো। এবার বুঝেছি, কারোর সাথে খারাপ করলে তাহলে নিজের সাথেও খারাপটাই হয়। আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কোনোদিন এমন চুরি আর খারাপ ব্যবহার করবো না। এরপর টুনি ক্ষমা করে দিয়ে তার বাড়িতে থাকতে দেয়। না, আমি কি কোনোদিন মা হতে পারবো না টোনা? ঈশ্বর আমার কপালে এতটাই খারাপ লিখে রেখেছেন যে আমি এখনো ডিম দিতে পারছি না। টোনা, কেন এমন হচ্ছে? টুনি, তুমি কেঁদো না। ঈশ্বর কখনোই কারো কপাল মন্দ রাখে না, অবশ্যই ভালো কিছু রাখে। আমাদের শুধু অর্জন করে নিতে হয়। যে অর্জন করতে পারে সেই তার কপাল ভালো মনে করে, আর যে পারে না সে নিজের কপালকে মন্দ বলে দাবি করে। টুনি, এখন তাহলে আমি কিভাবে অর্জন করে নিব? তুমি বলো আমাকে। এর সমাধান হয়তো তান্ত্রিক বাবাই আমাদের দিতে পারবে। চলো টুনি, আমরা তান্ত্রিক বাবার কাছে যাই। আচ্ছা, চলো তবে। এরপর টোনা টুনিকে নিয়ে তান্ত্রিক বাবার কাছে যায় আর তান্ত্রিককে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, তোর সমস্যাটা গুরুতর, তবে আমি ঔষধ দিচ্ছি। ঈশ্বরের কৃপায় তুই মা হতেও পারিস। এই নে,
এই ফলটা ঠিক রাত 12টায় খেয়ে নিবি। খাওয়ার 2 দিন পরেই তুই গর্ভবতী হবি। এবার চলে যা এখান থেকে। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা। এরপর টোনা আর টুনি সেই ফল নিয়ে সেখান থেকে চলে যায় আর বাড়ি ফিরে আসে। টুনি রাতের অপেক্ষায় থাকে। এরপর রাতও হয়ে যায়। টুনি তান্ত্রিক বাবার কথা মতো রাত 12টায় ফলটা খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা হাই ঈশ্বর, আমি তোমার নামে তান্ত্রিক বাবার দেওয়া ফলটা খেয়েছি। অনেক আশা নিয়ে খেয়েছি। তুমি আমাকে নিরাশ করে দিও না ঈশ্বর। টুনি, ঈশ্বর ঠিকই মুখ তুলে তাকাবেন, তুমি দেখে নিও টুনি। তাই যেন হয় টোনা, তাই যেন হয়। এরপর টোনা আর টুনি অপেক্ষায় থাকে। এদিকে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। টুনিও ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। টোনা, আমি হয়তো গর্ভবতী হয়েছি টোনা, তার জন্যই আমি এমন অসুস্থ হচ্ছি। এ তো অনেক খুশির খবর টুনি, আমার এটা শুনে খুব ভালো লাগছে। এভাবেই দুজন অনেক আনন্দে দিন কাটাতে থাকে। বেশ কিছুদিন কেটে যায় এভাবে। টুনিরও ডিম দেওয়ার সময় হয়ে আসে। আর হঠাৎই একদিন টুনি 3টি ডিম দেয়। কিন্তু 3টি ডিম ছিল অদ্ভুত আর 3টি 3 রঙের ডিম। এ দেখে টোনা বলে, এ কি টুনি, তোমার ডিমগুলো এমন কেন? এগুলো তো দেখছি পাখির ডিমের মতো নয়। তাহলে কি তুমি অন্য কারোর সাথে? ছি ছি টুনি, তুমি এ কাজ করতে পেরেছো? এসব তুমি কি বলছো টোনা? এগুলো তোমার আর আমারই ডিম। আমি অন্য কোথাও কিছু করিনি। তুমি আমাকে বিশ্বাস করো টোনা। তোমাকে না হয় বিশ্বাস করলাম, কিন্তু আমার নিজের চোখে আমি কিভাবে বিশ্বাস করব বলো? এই ডিমগুলো তো বলে দিচ্ছে যে এই ডিমগুলো অন্য কারো রেখে যাওয়া বীজ। চুপ করো টোনা। হায় ঈশ্বর, এসব কথা শোনার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? এই টুনি, এই তোর ন্যাকা কান্না থামা বলছি। দোষ করেছিস, তার উপর আবার ন্যাকা কান্না করে সবটা ঢাকতে চাইছিস, তাই না? শোন, শাক দিয়ে কখনোই মাছ ঢাকা যায় না। তুই তোর অপবিত্র ডিমগুলো নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। টোনা, তুমি আমাকে এই মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিও না টোনা। হ্যাঁ দিচ্ছি, আমি তোকে তাড়িয়ে। বেরিয়ে যা এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে বলছি। বেশ টোনা, আমি চলে যাচ্ছি। এরপর কোনোদিন তোমার ভুল বুঝতে পেলেও আমাকে আর তুমি ফিরে পাবে না কখনোই। এই বলে টুনি তার 3 রঙের 3টি ডিম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর ডিমগুলো একটা ঝোপের মাঝে রেখে অনেক কষ্ট করে একটা বাড়ি বানায় টুনি। আর সেই বাড়িতেই টুনি তার 3 রঙের 3টি ডিমে তা দিতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎই ডিমগুলো ফুটে সেখান থেকে 3 রঙের 3টি ছানা বের হয়। একটির রং ছিল লাল, আরেকটির রং ছিল নীল, আরেকটির রং ছিল হলুদ। ছানাদের দেখে টুনি ভীষণ খুশি হয়। এই তো আমার ছানারা বেরিয়েছে। তোরা শোন রে মা, তোদের বাবা তোদের জন্য আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তোরা ভেবে নিবি তোদের বাবা মারা গেছে। ঠিক আছে মা। আর তোরা 3 জন 3 রঙের আর অনেক সুন্দর দেখতে, কিন্তু তোদেরকে আমি আগলে রাখতে পারবো রে মা? আমি জানি না আমি তোদের আগলে রাখতে পারবো কিনা। মা, তুমি কেঁদো না মা, আমাদের কিচ্ছু হবে না। এই বলে 3 রঙের 3 ছানা টুনিকে জড়িয়ে ধরে আর টুনি অনেক কাঁদতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। 3 ছানাও বড় হতে থাকে। আর 3 ছানা কোনো সাধারণ ছানা ছিল না। তাদের মাঝে 3টি গুণ লুকিয়ে আছে। সেগুলো তারা ধীরে ধীরে বুঝতে পারে। টুনির লাল ছানা চোখের পলকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। আর টুনির নীল ছানা তার হাতকে অনেক লম্বা করতে পারে। আর টুনির হলুদ ছানা ছিল ভীষণ শক্তিশালী। সে অনেক বড় বড় পাথরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারত। আমার এই ছোট্ট সাধারণ গর্ভে তোদের মতো গুণধরী কন্যা কি করে জন্ম নিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবই তো তোমার আর আমাদের ভাগ্য মা, আর ঈশ্বরের আশীর্বাদ।
এই বলে ওরা মামি মিলে গল্পগুজব করতে থাকে। ওইদিকে টোনার সাথে একদিন তান্ত্রিকের দেখা হয়ে যায়। তখন তান্ত্রিক টোনাকে বলে, তা টোনা যে, কি খবর তোদের বলতো? তোদের ছানারা কেমন আছে? ওসব অপবিত্র ছানাদের কথা আমাকে আর বলবেন না তান্ত্রিক বাবা। অপবিত্র মানে? এরপর টোনা তার সব ঘটনা তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, মূর্খ, তুই একটা মূর্খ, তুই একটা জঘন্য আর নিকৃষ্ট প্রাণী। তুই ধ্বংস হয়ে যাবি। তোর ওই ছানা তিনটা যে ঈশ্বরের আশীর্বাদ, আর তোর বউ একজন রত্নগর্ভা, আর তুই কি না ওদের পায়ে ঠেলে দিলি? ছি টোনা, ছি। এসব আপনি কি বলছেন তান্ত্রিক বাবা? তবে আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন তান্ত্রিক বাবা। আমি আমার স্ত্রী সন্তানদের এখন কোথায় পাবো বলুন? আমার কাছে মাপ না চেয়ে ওদের কাছে মাপ চেয়ে নিস, আর খুঁজে দেখ, ওদের পেতেও পারিস। এই বলে তান্ত্রিক চলে যায়। আর টোনা তার স্ত্রী সন্তানকে অনেক খুঁজতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। হঠাৎই ওই জঙ্গলে এক মহামারী দেখা দেয়। বাঁধ ভেঙে জঙ্গলে পানি ঢুকতে শুরু করে, আর তাতে সব পাখিরা ভেসে যেতে থাকে। এ কি সর্বনাশ! সব পাখিরা যে ভেসে যাচ্ছে, এবার কি হবে? তুমি কোনো চিন্তা করো না মা, আমরা আছি তো। এই বলে তিন বোন মাঠে নেমে পড়ে। লাল টুনটুন, তুই চোখের পলকে দেখে আয় কে কোথায় বিপদে আছে। আর নীল টিং টিং, তোর লম্বা হাত দিয়ে জল থেকে সব পাখিদের তুলে আন। আর কে কোথায় বিপদে আছে তাকে সেই স্থান থেকে উদ্ধার কর। আর আমি তো হলুদ, আমি যাচ্ছি ওই বাঘটাকে থামাতে। এরপর ওরা তিন বোন ওদের পরিকল্পনা মতো কাজে লেগে পড়ে। টুকি টুনটুনকে বলে, টুনটুন, উড়ে যেতে অনেক সময় লাগবে। তুই আমাকে চোখের পলকে ওই পাহাড়ের উপর রেখে আয় তো। আচ্ছা চল। এরপর টুনটুন টুকিকে পাহাড়ের চূড়ায় রেখে আসে। একি, এটা তো অনেক বড় বাঁধ, আর এই বাঁধ বন্ধ করার মতো তো কোনো কিছুই দেখছি না। এভাবে চলতে থাকলে তো পুরো জঙ্গল নদীতে পরিণত হয়ে যাবে। পেয়েছি, ওই পাহাড়টাকে তুলে এনে এখানে বসিয়ে দেই, তাহলে আর পানি আসতে পারবে না। এরপর টুকি উড়ে গিয়ে ওই পাহাড়টা তুলে এনে বাঁধের ওপর বসিয়ে দেয়। আর পাহাড়ের কারণে পানি আসাও বন্ধ হয়ে যায়। আর টুকি জঙ্গলের অন্য প্রান্তে গিয়ে পানি বের হওয়ার পথ করে দেয়। অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো জঙ্গলের পানি একেবারে শুকিয়ে আগের মতো শুকনো হয়ে যায়। আর এসব কিছু দেখে জঙ্গলবাসীরা ওদের অনেক প্রশংসা করতে থাকে। হ্যাঁ রে তিন রঙের তিন ছানা, আজ যদি তোরা তিন বোন না থাকতি তাহলে আজ আমাদের সবাইকে মরতে হতো। তোদের অনেক ভালো হবে রে, অনেক ভালো। জঙ্গলবাসীদের সবার সাথে টোনাও ছিল। টোনা সামনে এসে বলে, তোরা কারা রে মা? তোদের বাবা আর মা কে? টোনা যখন এই কথা বলে ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। আর টুনি বলে, কেন চিনতে পারছো না? এরাই আমার সেই অপবিত্র সন্তান। চিনতে পারছো তুমি টোনা? এরাই হলো আমার সেই তিন রঙের তিন ডিমের তিন রঙের ছানা। তুমি কি চিনতে পারছো এদের? টুনি, তুমি সত্যি বলছো এরা আমার মেয়ে? আমার ভুল হয়ে গেছে টুনি, আমি আসলে এখন সবটা বুঝতে পেরেছি। আমাকে তোমরা মাফ করে দাও। মারে, তোরাও আমাকে ক্ষমা করে দে। আমি যে এক হতভাগা পিতা। মা, তুমি আর রাগ করে থেকো না। কেউ কারো ভুল বুঝতে পারলে তাকে যে মাফ করে দিতে হয়। দাও না মা বাবাকে মাফ করে। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে মাফ করে দিলাম। এরপর টোনা অনেক খুশি হয় আর স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসে। আর সেদিন থেকে ওরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বৃন্দাবন জঙ্গলে মা বাবা মরা দুই বোন বাস করত, বড় বোন টুনি আর ছোট বোন মুন্নি।
টুনি ছিল খুব সহজ সরল আর প্রকৃতিপ্রেমী। ও সারাদিন ওর মায়ের রেখে যাওয়া গাভী লালুকে নিয়ে দিনের বেশিরভাগ সময় কাটাতো। আর ছোট বোন ছিল খুবই রাগী আর অহংকারী। তা বলি দিদি, তুই কি একটু স্মার্ট হতে পারবি না? হ্যাঁ, আমার বন্ধুরা এলে তো তোকে ওদের সামনেই আমি নিয়ে যেতে পারবো না। ওরা তোর সাথে সাথে আমাকেও দেখে আসবে যে আমি তোর বোন। শোন ছোট, আমার এই সাদামাটা জীবনটাই অনেক ভালো লাগে রে। এখানে আর এই জঙ্গলে আমি আমার প্রশান্তি খুঁজে পাই। আর আমার এই লালুকে আদর করে খাইয়ে দিতে অনেক শান্তি লাগে রে। এখানে যে আমার বাবা মার অনেক স্মৃতি জড়িয়ে আছে। উফ, সেই শুরু হয়ে গেল ভাঙ্গা ক্যাসেটের মতো ঘ্যান 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 করা। তোর সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। থাক তুই তোর জঙ্গলে পড়ে, আমি শহরে চলে গেলাম। এই বলে মুন্নি শহরে যায় আর টুনি জঙ্গলেই পড়ে থাকে আর তার লালুকে নিয়ে দিন কাটাতে থাকে। বাবার রেখে যাওয়া জমিগুলোতেও চাষ করে যা পায় তা বিক্রি করে টুনি কোনো রকমে তার সংসার চালায়। মুন্নি যে ওই ইট পাথরের শহরে কোথায় প্রাণ খুঁজে পায় বুঝি না কিছু আমি। জঙ্গলে থাকবে, খোলা বাতাস পাবে, শরীর মন দুটোই ভালো থাকবে। তা না করে যে কি করে না মেয়েটা বুঝি না আমি। যাক, ওর যা ভালো লাগে ও তাই করুক। চল লালু, তোকে এবার আমি জল খাওয়াবো। এরপর টুনি লালুকে নিয়ে জল খাওয়াতে যায়। জল খাইয়ে লালুকে নিয়ে জমিতে যায়। জমির পাশের ঘাসগুলো লালুকে খেতে বলে। লালুও খেতে থাকে আর টুনি পুরো জমি পরিদর্শন করে। বুঝলি রে লালু, এই জমিতে এবার আমি ভুট্টা চাষ করব। তাহলে তোর খাওয়াটাও অনেক ভালো হবে আর ভুট্টা বিক্রি করে আমার কিছু টাকাও আসবে। বুঝতে পেরেছিস? এরপর টুনি বাড়ি ফিরে যায় আর পরের দিন এসে জমি চাষ করে আর তাতে ভুট্টা লাগিয়ে দেয়। এরপর থেকে টুনি খুবই পরিশ্রম করতে থাকে জমির পেছনে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মুন্নি টুনির কাছে আসে আর এসে বলে, দিদি শোন, বাবা যে জমিগুলো রেখে গেছে ওখানে তো আমারও ভাগ আছে। আমাকে আমার ভাগগুলো দিয়ে দে, আমি বিক্রি করব। আমার টাকার প্রয়োজন আছে। হ্যাঁ রে বোন, এই অসময়ে তুই টাকা দিয়ে কি করবি রে? শহরে আমার একজন বন্ধু আছে, তোকে অত কিছু জানতে হবে না। আমি কালুর সাথে শেয়ারে ব্যবসা শুরু করেছি। সেখানে আমাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে। তুই দে তো আমায় টাকা, সবকিছু ভাগ করে দে। আর আমার ব্যাপারে তোকে না চিন্তা করলেও হবে। হ্যাঁ রে বোন, এভাবে একটা ছেলের সাথে শেয়ারে ব্যবসা করাটা কি ঠিক হবে তোর? ও যদি তোকে ঠকায় তখন কি করবি? উফ দিদি, তোর এই ছোট ছোট জ্ঞান আর আজেবাজে কথা বলিস না তো। তোর এইসব জ্ঞান শুনতে আমার ভালো লাগে না। ব্যবসা তুই কি বুঝিস? আর আমি ওই ছেলেকে ভালো করেই চিনি। আর গরুতেও তো আমার ভাগ আছে, দে, এটাও দে। এরপর টুনি পাখিদের ডেকে তার জমিগুলো ভাগ করে নেয় আর তা বিক্রি করেও দেয়। বোন, জমি তো সব বিক্রি করলি, আমার লালুকে বিক্রি না করলে কি হয় না রে বোন? আমি যে লালুকে ভীষণ ভালোবাসি, আমি ওর মাঝে আমার প্রাণ খুঁজে পাই। দিদি, গাভীর প্রতি এত ন্যাকা আমার সহ্য হচ্ছে না। চুপ থাক, আমার আরো টাকার প্রয়োজন। এতটুকু টাকা দিয়ে আমার হবে না, তাই লালুকে বিক্রি করতেই হবে। মুন্নি টুনির কোনো কথা না শুনে লালুকেও বিক্রি করে দেয় আর টাকা পয়সা নিয়ে শহরে চলে যায়। এদিকে টুনি, লালু রে, কোথায় তুই? তোকে ছাড়া যে আমার একদম ভালো লাগে না রে। আমার জমিগুলোও তো শেষ হয়ে গিয়েছে, আমার আর ভুট্টাও বড় করা হলো না। আমি অন্যের বাড়িতে কাজ করব, সারা দিন করব। তা দিয়ে যা টাকা পাবো সেগুলো দিয়ে আমি আবার লালুকে ফিরিয়ে আনবো। এরপর থেকে টুনি সারা দিন আর বসে থাকে না, কারো না কারো বাড়িতে কাজ করতেই থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি বেশ কিছু টাকা জমায়। সেই টাকা দিয়ে লালুকে আবার ফিরিয়ে আনে। টুনি লালুকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। লালু রে, আমি তোকে আর কোনোদিন আমার থেকে দূরে যেতে দিব না রে। চল লালু, বাড়িতে চল, তোকে ছাড়া আমি যে একটুও ভালো নেই রে। এরপর টুনি আর লালু বাড়ি যায়
এরপর থেকে টুনি আবারও লালুর দুধ বিক্রি করে তার সংসার চালাতে শুরু করে। এভাবেই বেশ ভালোই কাটছিল টুনির দিন। আর ওইদিকে মুন্নি ব্যবসায় মন দেয়। যখন উন্নতি হওয়া শুরু করে তখন কালু বলে ওঠে, মুন্নি, তুমি আমার অফিস থেকে বেরিয়ে যাও। তোমাকে আর কোনো প্রয়োজন নেই আমার কাজ যে হয়ে গিয়েছে। প্রয়োজন নেই মানে? এই অফিসে তোমার যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে, তাই আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। বললেই হলো। আমার যখন টাকার প্রয়োজন ছিল তখন আমি তোমাকে শেয়ারে নিয়েছিলাম, আর এখন প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, তাই তোমাকে আমি এখন বের করে দিচ্ছি। চলে যাও। বেঈমান, শয়তান, অভদ্র কোথাকার! আমার সব টাকা ফেরত দে, ঠকবাজ! এই শোন, তোর ঘ্যান ঘ্যান এখন বন্ধ কর বলছি। যা নিজের বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমা। আমার ঘুম নষ্ট করিস না তুই, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম। আমার টাকা ফেরত দে বলছি। কালু কোনো কথা না শুনে মুন্নিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। মুন্নি নিরুপায় হয়ে আবার জঙ্গলে ফিরে আসে তার বোনের কাছে। বোন, এই কি অবস্থা হয়েছে তোর? এত ক্ষত কেন তোর শরীরে বোন? কি হয়েছে বল? দিদি রে, আমার সব শেষ হয়ে গেছে দিদি। তুই আমাকে ঠিকই বলেছিলি, আমার উচিত ছিল তোর কথা শোনা। আজ তোর কথা না শুনে একা একা সব করে আমার সব কিছু হারিয়ে গেছে দিদি। এভাবে না কেঁদে কি হয়েছে সেটা তুই ভালো করে বলতো বোন। তারপর মুন্নি টুনিকে সব ঘটনা বলে। হয়েছে, যা হবার হয়েছে রে বোন। তুই এখন কাঁদিস না তো। আয়, তোকে আমি মলম লাগিয়ে দিই। আর জঙ্গলে আমি যা রোজগার করি তা দিয়ে আমাদের দুজনের অনেক ভালো দিন কেটে যাবে। ওসব টাকার কথা আর মাথায় এনে মন খারাপ করিস না রে বোন। তুই এত ভালো কেন রে দিদি? আমি কেন তোর মতো ভালো আর সহজ সরল হতে পারলাম না? যদি পারতাম তাহলে আজ আমার এত বড় ক্ষতি হতো না। তুই আমাকে মাফ করে দে দিদি। আমি তোর পছন্দের লালুকেও বিক্রি করে দিয়েছিলাম, তোকে অনেক কষ্ট দিয়েছি আমি। ধুর পাগলি, এই দেখ আমি আমার লালুকে আবার ফিরিয়ে এনেছি। দেখ দেখ। এরপর মুন্নি টুনিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর থেকে আর কোনো দিন মুন্নি টুনির সাথে খারাপ আচরণ করতো না, আর তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বাবা টোনা, তোদের জমিতে তো এবার অনেক ভালো ধান হয়েছে। এভাবে প্রতিবারে সোনার ফসল ফলালে তোর আর কোনো অভাব থাকবে না রে বাবা। হ্যাঁ বুড়িমা, ঠিক বলেছো। এবার সবার জমিতেই সোনার ফসল ফলেছে। এখন থেকে আমাদের বনের সবাই ধনী হয়ে যাবে। আমি চাই আমাদের বনের সবাই ধনী হয়ে যেন সুখে দিন কাটাতে পারে। আমার মতো গরিব হয়ে কষ্টে যেন কারো জীবন না কাটে। বুড়িমা, বনে সবাই ধনী হলে তোমার আর কষ্ট করতে হবে না। সবাই যদি তোমাকে সাহায্য করে তাহলে তুমিও সুখে থাকবে। হ্যাঁ বুড়িমা, টুনি ঠিক বলেছে। তুমি এক কাজ করো, কাল একটা বস্তা নিয়ে বনে সবার বাড়িতে যাবে। আর সবাই যদি এক হাঁড়ি করে ধান দেয় তাহলেই তোমার দিন চলে যাবে। আমাদের বাড়িতেও এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে রে বাবা, আসবো। আজ তাহলে বাড়িতে চলে যাই। এরপর মিনু বৃদ্ধা সেখান থেকে চলে যায়, আর বনের সবাই নতুন ধান কেটে বাড়িতে নিয়ে যেতে থাকে। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন মিনু একটা বস্তা নিয়ে কালুর বাড়িতে চলে আসে। বাবা কালু কাকুলি, আমাকে এক হাঁড়ি ধান দে তো। এভাবে ধান চাইতে খুব লজ্জা করে, কিন্তু কি করব, পেটের দায়ে লজ্জা ফেলে দিয়েই চাইতে হয়। আসছে ভিক্ষা করতে, আবার বলে ধান চাইতে আমার লজ্জা করে। তোকে ভিক্ষা দেবার জন্য আমরা এত কষ্ট করে ফসল ফলেছি নাকি? হ্যাঁ, যা এখান থেকে এক মুঠো ধানও তোকে দেব না। এভাবে বলছিস কেন রে মা? তোরা যদি আমাকে সাহায্য না করিস তাহলে যে আমার না খেয়ে মরতে হবে।
এই বুড়ি, বলছি না তোকে ভিক্ষা দিব না? এখন কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা তো। এসব বলে কালু মিনুকে ঘাড় ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দেয়। আর মিনু কাঁদতে কাঁদতে কবুতরের বাড়িতে চলে যায়। বাবা কবুতর, আমাকে এক হাঁড়ি ধান দে তো। আমরা এবার খুব কম ধান পেয়েছি, তাই তোমাকে এবার কোনো ধান দিতে পারবো না, কারণ বনের আরো পাখি আছে যারা অনেক ধান পেয়েছে। যাও, তুমি তাদের বাড়িতে যাও। এ কথা শুনে মিনু কিছু না বলে সেখান থেকে চলে আসে। আর এইভাবে বনের অনেক বাড়িতে ধান চাইতে থাকে, কিন্তু মিনুকে কেউ এক মুঠো ধান দেয় না। আর মিনু উঠতে উঠতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে। বনের পাখিদের মনে এত হিংসা, সারাদিন ঘুরলাম তবুও কেউ আমাকে ধান দিল না। শুধু শুধু কেন যে পাখিদের বাড়িতে গেলাম, এখন শরীরের ব্যথায় যে আমি আর নড়তেই পারছি না। বুড়িমা, তুমি এখানে? আমি আরো ভাবলাম তুমি অসুস্থ, তাই আমার বাড়িতে ধান নিতে যাওনি, এজন্য নিজেই তোমাকে ধান দিতে আসলাম। ওহো রে বাবা টোনা, তোর বাড়িতে যেতে তো আমি ভুলে গিয়েছিলাম। চিন্তা করো না বুড়িমা, এখন থেকে আমি তোমাকে ধান দিয়ে যাব। এই ধানগুলো শেষ হলে শুধু আমাকে বলো। তুই অনেক ভালো রে টোনা, সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক, মঙ্গল করুক। ঠিক আছে বুড়িমা, আমি তাহলে এখন আসি। এই বনের পাখিরা নাকি খুব হিংসুটে, গরিব পাখিকে নাকি সাহায্য না করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কাল সকালে আমি পাখির রূপ ধরে সবার বাড়িতে গিয়ে সাহায্য চাইবো, দেখবো সত্যি এরা হিংসুটে নাকি। এসব বলে প্রকৃতি কন্যা অদৃশ্য হয়ে যায়। আর মিনু বৃদ্ধা টোনার দেওয়া ধানগুলো নিয়ে বাড়িতে চলে যায়। আর এইভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতে প্রকৃতি কন্যা পাখির রূপ ধরে কালুর বাড়িতে চলে যায়। মাসি, নতুন ধানের ভাত রান্না করেছো তাই না? খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। ঘ্রাণ শুনে আমার নতুন ধানের ভাত খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে নতুন ধানের ভাত খেতে দিবে গো? কে রে তুই? তোকে তো ঠিক চিনলাম না। আমার বাড়ি পাশের বনে। আমার মা বাবা কেউ নেই, তারা আমার জন্মের পরেই মারা গেছে। তখন থেকে আমি সবার বাড়িতে ঘুরে ঘুরে খাবার খাই। তোর তো সাহস কম না, তুই পাশের বন থেকে আমাদের বনে খাবার চাইতে এসেছিস। কাল এক ভিখারি এসেছিল, আজ আবার তুই এসেছিস। আমরা কি তোদের জন্য শান্তিতে থাকতে পারবো না নাকি? হ্যাঁ, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি, তোকে একটি ভাতের ডানাও দিব না। শুনেছে ধান কেটেছি আর যত সব ভিখারি আসা শুরু করেছে। মাসি, সামান্য একটু ভাতই তো চেয়েছিলাম, তার জন্য তুমি এত কথা বলছো? তুই তো দেখছি আমার মুখে মুখে তর্ক করিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এইসব বলে কাকুলি রাগে গজগজ করতে করতে লাঠি নিয়ে প্রকৃতি কন্যার দিকে আসতে থাকে। তা দেখে প্রকৃতি কন্যা অদৃশ্য হয়ে যায়। এ কি, মেয়েটা কোথায় হারিয়ে গেল? আমি আস্তে আস্তে হয়তো পালিয়ে গেছে। এরপর প্রকৃতি কন্যা বনের অন্যের বাড়িতে গিয়ে নতুন ধানের ভাত খেতে চায়, কিন্তু কেউ তাকে ভাত খেতে দেয় না। তারপর প্রকৃতি কন্যা টুনির বাড়িতে চলে আসে। দেখেছো, এইবারের পাখি খেতে দেয় নাকি? মাসি, মাসি, আমি এক এতিম কন্যা, আমাকে তুমি এক প্লেট ভাত খেতে দিবে গো? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি ঘর থেকে প্লেট নিয়ে আসছি। কি ব্যাপার, এতিম ছানাটা কোথায় গেল? এখনই তো আমার কাছে ভাত খেতে চাইলো। হয়তো প্লেট আনতে দেরি হয়েছে, তাই চলে গেছে।
এসব বলে টুনি নিজের কাজ করতে থাকে আর এইভাবেই বেশ কিছু দিন কেটে যায়। আবারও ধান চাষ করার সময় চলে আসে আর বনের সব পাখিরা তাদের জমিতে ধানের চারা লাগিয়ে দেয়। আর এক রাতের মধ্যেই সবার জমির ধানের চারা মাটিতে পড়ে যায়। জমির এমন অবস্থা দেখে বনের পাখিরা খুব চিন্তায় পড়ে যায়। কালু দাদা, এবার আমাদের ফসলের এই অবস্থা হলো কেন? কখনো তো এমন হয়নি। আমিও তো বুঝতে পারছি না কবুতর। হে কি, টোনার জমির ধানের চারাগুলো তো সব তরতাজাই আছে, তাহলে আমাদের ধানের চারাগুলো মরে গেল কেন? টোনা কি আমাদের জমিতে কোনো ভেজাল সার ছিটিয়ে দিয়েছে নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। চলো সবাই টোনার কাছে যাই। এই টোনা, এই তুই আমাদের জমিতে ভেজাল সার মিশিয়ে দিয়েছিস কেন? তুই বনের সবার থেকে ধনী হবি এজন্য আমাদের ফসল নষ্ট করে নিজে সুখে থাকবি? সেটা কখনোই হতে দিব না। তোকে আজ মারতে মারতে মেরেই ফেলবো। তোমরা সবাই কি বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। টোনা তোমাদের ফসলে ভেজাল সার দিতে যাবে কেন? তাছাড়া তোদের জমির ফসল নষ্ট না হয়ে বনের সবার জমির ফসল নষ্ট হলো কেন বল? সেটা আমরা কি করে বলবো বলো? আমার মনে হয় কেউ আমাদের বনের ক্ষতি করে আমাদের বন দখল করতে চায়, আর সবার জমিতে ভেজাল সার মেশাতেই হয়তো সকাল হয়ে গেছে, তাই আমার জমিতে সার দেওয়ার সুযোগ পাইনি। আমাদের সবার একবার তান্ত্রিকের কাছে যাওয়া উচিত। আমার মনে হয় তান্ত্রিক সব বলে দিতে পারবে যে কে সবার ফসল নষ্ট করেছে। আচ্ছা চল দেখি। তান্ত্রিক বাবা, আমরা একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি আমাদের সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, বল দেখি। তারপর টোনা তান্ত্রিক বাবাকে সব কথা খুলে বলে। তোরা এখানে দাঁড়া, আমি আমার মরিচ ঘর থেকে ধ্যান করে আসছি। তোরা প্রকৃতি কন্যাকে অপমান করেছিস, তাই প্রকৃতি কন্যা তোদের ফসল নষ্ট করে দিয়েছে। আমরা তো প্রকৃতি কন্যাকে দেখিনি, তাহলে অপমান করলাম কিভাবে? কিভাবে অপমান করেছিস সেটা প্রকৃতি কন্যাই ভালো জানে। এখন তোরা প্রকৃতির কন্যার কাছে গিয়ে সবটা জিজ্ঞেস কর। পাহাড়ের কাছে ঝর্ণার পাশে প্রকৃতি কন্যা ধ্যান করছে। প্রকৃতি কন্যা, তুমি বনের সবার ফসল নষ্ট করে দিয়েছো কেন? তোদের বনের মধ্যে তুই আর তোর বউ ছাড়া সবাই খুব খারাপ, হিংসুটে, গরিবদের সাহায্য করে না। এরপর প্রকৃতি কন্যা সবাইকে সব কথা খুলে বলে। তার মানে ওই এতিম ছানাটি তুমি ছিলে? আমাকে ক্ষমা করে দাও, সত্যি বলছি। আর কখনো কেউ কিছু চাইলে আমি অপমান করে তাড়িয়ে দেব না। সবাই সবার ভুল বুঝতে পেরেছে প্রকৃতি কন্যা, তুমি সবার ফসল ভালো করে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আর মনে থাকে যেন কখনো গরিব পাখিদের অবহেলা অপমান করবে না কেউ। আর বৃদ্ধাকে তোরা প্রতি মৌসুমে ধান দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে প্রকৃতি কন্যা, এখন তোরা বাড়িতে চলে যা। আর বাড়িতে গিয়ে দেখবি সবার ফসল আগের মতো ঠিক হয়ে গেছে। প্রকৃতি কন্যার মুখে এমন কথা শুনে সবাই সেখান থেকে চলে আসে আর সবার জমিতে ভালো ফসল দেখে সবাই খুব খুশি হয়ে যায়। টোনা ও টুনির রাজপ্রাসাদে প্রবেশ করার সাথে সাথেই প্রাসাদের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আলোগুলো জ্বলতে নিভতে থাকে আর একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে আসতে থাকে। টোনা ও টুনি হাসির আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে যায়। এই যে বুড়িমা, চট করে 2 প্লেট ফুচকা বানিয়ে দাও দেখি। এক্ষুনি দিচ্ছি রে বাবা।
হ্যাঁ রে বাবা, তোদেরকে দেখে মনে হচ্ছে তোদের দুজনের আজকেই বিয়ে হয়েছে। তা তোরা নবদম্পতি হয়ে এত রাতে বাইরে বের হয়েছিস কেন? তোরা কি ওই পুরনো রাজপ্রাসাদের কথা শুনতে পাসনি নাকি? না তো, আমরা ওই রাজপ্রাসাদের সম্বন্ধে তেমন কিছু শুনতে পাইনি। আর নব দম্পতির সাথে ওই পুরনো রাজপ্রাসাদের কি এমন সম্পর্ক? তুমি আমাদেরকে একটু বলবে গো বুড়িমা? শোন তবে, আজ থেকে বেশ কিছুদিন আগের কথা। ওই পুরনো রাজপ্রাসাদে কি গো, তুমি কি সারা রাত ধরে ফুচকা বিক্রি করবে নাকি? এ কি, তুমি আবার অসুস্থ শরীর নিয়ে এখানে আসতে গেলে কেন বলো তো? তোমার বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে এখানে না এসে পারলাম না। চলো তো, তাড়াতাড়ি বাড়িতে চলো। ও বুড়িমা, পুরনো বাড়ির গল্পটা তো বলে যাও। আর তোমার ফুচকার প্লেটটা তো নিয়ে যাও। দেখেছিস, তাড়াহুড়ো করতে গিয়ে সব ভুলে গেছি। নিয়ে আয় তো রে মা, আমার প্লেট দুটো নিয়ে আয়। আর শোন, ওই পুরনো রাজপ্রাসাদের কথা তোদেরকে আমি অন্য কোনো দিন বলবো। তবে একটা কথা মনে রাখবি, ভুলে ওই পুরনো রাজপ্রাসাদে যাস না। চলো তোতা, অনেক রাত হয়ে গেছে। আজকে আর কোথাও ঘুরতে যাব না। এখন চলো আমরা বাড়িতে চলে যাই। ওয়াও, কতগুলো রঙিন চুড়ি। তোতা, এই তোতা, ওই দেখো কত সুন্দর রাজপ্রাসাদ। আর প্রাসাদের সামনে চুড়ি ধরা গাছ। আমাকে ওই গাছ থেকে 2 জোড়া রঙিন চুড়ি এনে দাও না তোতা। এরপর তোতা যেই চুড়ি ধরা গাছের কাছে যায়, ঠিক তখনই গাছটা অদৃশ্য হয়ে যায়। আর চারদিক প্রচন্ড বেগে ঝড় বাতাস শুরু হয়ে যায়। আর ভয়ঙ্কর ভাবে হাসির শব্দ ভেসে আসতে থাকে। কি তোতা, হঠাৎ করে এমন ঝড় বাতাস শুরু হলো কেন? আর চুড়ি ধরা গাছটা এখান থেকে কোথায় গেল? আমার যে খুব ভয় করছে তোতা, খুব ভয় করছে। আমার এই জায়গাটা বেশি সুবিধার মনে হচ্ছে না। চলো টিয়ে, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাই। এই কথা বলে তোতা আর টিয়ে যেই তাদের বাইকের কাছে যায়, ঠিক তখনই তারা এক ভয়ঙ্কর আত্মাকে তাদের বাইকের সামনে থাকতে দেখতে পায়। আমি কোনো নবদম্পতিকে ছাড়বো না। সবাইকে মেরে ফেলে আমার আত্মার তৃষ্ণা মেটাবো। এই কথা বলে কাকুলির আত্মা তোতা ও টিয়েকে গলা টিপে হত্যা করে। আর এইভাবে সেই রাত কেটে যায়। আর পরের দিন সকালে তোতা ও টিয়ের মৃতদেহ পুরনো রাজপ্রাসাদের সামনে পড়ে থাকতে দেখা যায়। ওই দেখো তো না, দূরে একটা রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। এই বৃষ্টিতে বেশি দূর পথ না গিয়ে আমরা বরং আজকের দিনটা ওই রাজপ্রাসাদেই থেকে যাই। টোনা ও টুনি রাজপ্রাসাদে প্রবেশ করার সাথে সাথে রাজপ্রাসাদের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আলোগুলো জ্বলতে নিভতে থাকে। আর হঠাৎ একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে আসতে থাকে। টোনা ও টুনি হাসির আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে যায়। টোনা, এই টোনা, কে এইভাবে হাসছে বলো তো? আমার যে এই প্রাসাদটা সুবিধার মনে হচ্ছে না। কে 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 ভাবে হাসছে? কে আছো এই প্রাসাদে? কে আছো? আমাদেরকে ভয় না দেখিয়ে আমাদের সামনে এসে কথা বলো। কি টুনি, তুমি আমাকে কোন প্রাসাদে নিয়ে এলে? এটা যে একটা আত্মার প্রাসাদ। ওরে বাবা রে! এটা আমার প্রাসাদ, আর শুধুই আমার। আর তোরা নবদম্পতি হয়ে আমার প্রাসাদে প্রবেশ করেছিস। আর আমি কোনো নবদম্পতিকে সুখে
নবদম্পতিরা তোমার কি ক্ষতি করেছি? কিসের জন্য আমাদের মতো নবদম্পতির উপর তোমার এত রাগ বলো তো? শুনবি তোরা আমার কষ্টের কথা শুনবি? তবে শোন, আজ থেকে বেশ কিছুদিন আগের কথা। কালু নামের এক ছেলের সাথে আমার বিয়ে হয়, আর বিয়ের দিনে কালু আমাকে বলে, শোনো কাকুলি, আমার অনেক দিনের স্বপ্ন বিয়ের পর নতুন বউকে নিয়ে আমি সারা বন ঘুরে বেড়াবো। আর পাশের বনে একটা রাজপ্রাসাদ আছে, সেই রাজপ্রাসাদের বাইরে একটা চুরি ধরা গাছও আছে। তুমি সব কি বলছো কালু? চুরি আবার গাছে ধরে নাকি? হ্যাঁ কাকুলি, ওই রাজপ্রাসাদের রাজা ছিল জাদুকর, আর তিনি তার বউয়ের খুশির জন্য রাজপ্রাসাদের বাইরে একটা চুরি ধরা গাছ তৈরি করে। আর আজকে আমি তোমাকে চুরি ধরা গাছ থেকে অনেক রকমের চুরি পেরে দেব। এরপর কালু আমাকে নিয়ে এই প্রাসাদে চলে আসে, কিন্তু এখানে কোনো চুরি গাছ ছিল না। তাই আমি কালুকে বলেই উঠেছিলাম, কোথায় কালু? এখানে তো চুরি ধরা গাছ দেখতে পাচ্ছি না। এই কথা বলার সাথে সাথে সখী পায়রা পিছন থেকে এসে আমার পেটে ছুরি চালিয়ে দেয়, আর সাথে সাথে আমি মরে যাই। আর আমি আমার মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কিছুতেই মুক্তি পাবো না। আর তোদেরকে এখন এমন ভাবেই মরতে হবে। না না কাকুলি দিদি, তুমি আমাদেরকে মেরো না। আমরা তো তোমার মৃত্যুর জন্য দায়ী নই। আমরা তোমাকে মুক্তি পেতে সাহায্য করতে পারি। তোরা আমাকে সাহায্য করবি, কিন্তু কিভাবে? এরপর টুনি কাকুলির কানে কানে বুদ্ধি শিখিয়ে দেয়, আর সাথে সাথে কাকুলির আত্মা টুনির শরীরে প্রবেশ করে। এরপর টোনা ও টুনির শরীরে প্রবেশ করা কাকুলির আত্মা কালুর বাড়িতে যায়। এই সময় আবার কে এলো? দেখো তো কালু, কে দরজায় শব্দ করছে? কি কে কে তুই? বলা নেই কয় নেই, ঘরের ভিতরে এলি যে? আমি কাকুলি, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। আরে এই তো আমি আমার আসল খুনিকে পেয়েছি। কিন্তু এই সুখী তোর সাথে কেন? কেন আবার? আমি আর কালু কয়েক মাস আগে বিয়ে করেছি। ও, তার মানে তোরা দুজন মিলে প্ল্যান করে আমাকে মেরে ফেলে সুখের সংসার করছিস। ছাড়বো না, আমি তোদেরকে ছাড়বো না। এরপর টুনির শরীর থেকে কাকুলির আত্মা বের হয়ে আসে, আর কালু ও সুখীকে গলা টিপে মেরে ফেলে আর মৃত্যুর প্রতিশোধ নেয়। এরপর কাকুলির আত্মা চিরদিনের জন্য মুক্তি পেয়ে যায়। মা, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তুমি কাল সকালে বাজারে যাবে কি করে মা? সেটাই তো ভাবছি রে টুকি। দেখি সকালে কি হয়। বাইরে কি বৃষ্টি হচ্ছে? এতে তো মনে হচ্ছে জমির সব কচুগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। মা, যদি সব কচু নষ্ট হয়ে যায় তাহলে আমরা খাবো কি? তো কচু বিক্রি করে সংসারটা চালাও। কচুগুলো যদি নষ্ট হয়ে যায় তবে তো তুমি খুব বিপদে পড়ে যাবে। তোমার তো সংসারে চলবে না। বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে আগলে রেখেছো। এখন তুমি আমাকে কিভাবে দেখে রাখবে মা? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না রে মা। আর একটা কথা শুনে রাখ, আমার শরীরে রক্ত বিক্রি করে হলেও আমি তোকে বনের মধ্যে সৎ পাখি গড়ে তুলবো। কিন্তু মা, আমাদের জমি সব কিছু যদি বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তাহলে তো তুমি সংসারে চালাতে পারবে না মা। আরে মা টুকি, বললামই তো, তুই ওসব নিয়ে একদম চিন্তা করিস না। যাই হোক না কেন, আমি কাল সকালে জমিতে গিয়ে দেখে নিব। তুই এখন ঘুমিয়ে পড় তো দেখি। এরপর টুকি ঘুমিয়ে পড়ে আর রাত করে ভোর হয়ে আসে। আর সকালে উঠে টুকি টুনিকে নিয়ে জমি দেখতে বেরিয়ে পড়ে। যা ভেবেছিলাম তাই হয়েছে রে টুকি। আমি জানতাম এই বৃষ্টিতে আমার জমি সব কচু নষ্ট হয়ে যাবে।
এখন এসে দেখলাম ঠিক তাই হয়েছে। এখন আমাদের কি হবে রে মা? আমরা যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম, একেবারে নিঃস্ব। কিন্তু না মা, কিন্তু না, যা হবে তা তো হয়ে গেছে। এখন কাঁদলে কি সব ফিরে আসবে বলো? কান্না ছাড়া আর কি কোনো উপায় আছে রে মা? এই কচু জমিটাই যে আমার জীবনে শেষ সম্বল ছিল। কত আশা ছিল এই কচু বিক্রি করে আমি তোকে অনেক বড় করে তুলবো, কিন্তু এখন বৃষ্টিতে তো আমার পুরো জমির কচু নষ্ট হয়ে গেল। টুনি তার জমির কচু নষ্ট হয়ে যাওয়ায় ভীষণ কান্না করতে থাকে। তখনই সেখানে কালু চলে আসে। এখন কেঁদে আর কি হবে টুনি? যখন কচু ভালো ছিল তখন তোকে বলেছিলাম আমার কাছে কচু সহ এই জমিটা বিক্রি করে দে, তুই তো আমার কোনো কথাই শুনিসনি। তোমার কাছে কি করে জমিটা বিক্রি করবে মা? তুমি তো জলের মতো সস্তা দামে এই জমিটা কিনে নিতে চাইছিলে কালু আঙ্কেল। সস্তা দাম বলবো না তো কি বলবো শুনি? তোদের এই জমিটা দেখেছিস কত নিচু? ওই দেখ ওইদিকে আমার জমিটা কত উঁচু। ওখানে যত বৃষ্টি হোক না কেন কখনো পানি জমে থাকে না, কিন্তু টুনি তোর জমিটা তো সামান্য বৃষ্টিতেই ডুবে গেছে। এ কি কালু দাদা, তুমি কি আমার কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছো? এখান থেকে তুমি এক্ষুনি চলে যাও বলছি। আমি তোমাকে আর এক মুহূর্ত দেখতে চাই না। হ্যাঁ, ভালো কথা বললে তো কাটা গায়ে নুনের ছিটা লাগবেই। হা হা হা। কত করে বলেছিলাম আমার কাছে জমিটা বিক্রি করে দে, তখন তো আমার কোনো কথাই শুনিসনি। জমিটা বিক্রি করলে কতগুলো টাকা পেতি, এতে করে তোকে আর টুকিকে না খেয়ে মরতে হতো না। আহারে, এখন তোর আমও গেল, আমের ছালাও গেল। হা হা হা। এসব কথা বলে কালু সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ওগো, দেখো না রূপার শরীরে কতগুলো ঘা হয়েছে। আমাদের গ্রামে তো কাছে কোনো হাসপাতাল নেই, এখন রূপাকে সুস্থ করে তুলবো কি করে? তুমি গিয়ে দেখো না কোনো একটা ব্যবস্থা করতে পারো কিনা। তুমি এত ভেঙে পড়ো না মালতী, আমি দেখছি কি করা যায়। এখানে নাকি একটা সাধু বাবা আছে, আমি গিয়ে সাধু বাবাকে ডেকে নিয়ে আসি। এরপর মাধব সাধু বাবার কাছে যায় আর সাধু বাবাকে ডাকতে থাকে। সাধু বাবা, সাধু বাবা, ও সাধু বাবা, আমাকে দয়া করে সাহায্য করুন। কি হয়েছে তুই আমাকে সব খুলে বল, আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। এরপর মাধব সাধুকে সব কথা খুলে বলে আর সাধুকে তার বাড়িতে নিয়ে আসে। আর সাধু রূপাকে দেখে বলে, তোর মেয়ের শরীরে তো অনেক ঘা হয়েছে, তোর মেয়েকে সুস্থ করতে হলে তোর মেয়েকে টুনি পাখির ছানা রান্না করে খাওয়াতে হবে, তবেই তোর মেয়ে সুস্থ হয়ে যাবে। কিন্তু সাধু বাবা, আমি টুনি পাখির ছানা কোথায় পাবো এখন? সে তো আমি বলতে পারবো না, আমার কাজ শুধু উপায়টা বলে দেওয়া, এর চেয়ে বেশি আমি কিছুই বলতে পারবো না। এ কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে আসে। আর মাধব টুনি পাখির ছানা কোথায় পাবে তা নিয়ে একটু চিন্তায় পড়ে যায়। মালতী, আমি কোথা থেকে এখন পাখির ছানা নিয়ে আসব? আমাদের গ্রামে তো তেমন পাখির ছানা আসে না। আমি অত কিছু জানি না, তুমি যেখান থেকে পারো আমার মেয়েকে সুস্থ করার জন্য টুনি পাখির ছানা ধরে নিয়ে এসো। ঠিক আছে মালতী, আমি পাখিদের বনে যাচ্ছি পাখির ছানা ধরে নিয়ে আসতে। এরপর মাধব পাখিদের বনে যায় পাখির ছানা ধরে নিয়ে আসতে। আর মাধব পাখিদের বনে এসে এদিক সেদিক তাকিয়ে টুনি পাখির ছানা খুঁজতে থাকে। এখানে তো কোনো পাখির ছানাই পাচ্ছি না, তাহলে আমি আমার মেয়েকে সুস্থ করে তুলবো কি করে? না না, আমি বরং ভালো করে বনটা ঘুরে দেখি, তাহলে নিশ্চয়ই একটা না একটা টুনির ছানা পেয়ে যাব। এইসব কথা ভাবতে ভাবতে মাধবের চোখ পড়ে টুকির ওপর। আর মাধব ভাবে একে সে চুরি করে নিয়ে যাবে। ওই তো আমি একটা টুনির ছানা পেয়েছি, একে তবে তাড়াতাড়ি চুরি করে নিয়ে যেতে হবে, নয়তো এর মা আবার এসে পড়বে। যাই, ছানাটাকে ধরে ফেলি। এরপর মাধব টুকিকে একটা খাঁচায় বন্দি করে ফেলে আর তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যেতে থাকে।
তখন টুনি টুকিকে খাঁচায় বন্দি অবস্থায় দেখতে পায়। এ কি, ওই মানুষটা আমার টুকিকে চুরি করে নিয়ে যাচ্ছে কেন? আমার টুকি, আমার টুকিকে তুমি ছেড়ে দাও। আমার মেয়েকে চুরি করে নিয়ে যেও না। দাদা, আমার মেয়েকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। টুনি তার মেয়ে টুকিকে খাঁচায় বন্দি দেখে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু মাধব তা শুনতেই পায় না। তাই টুনি মাধবের পিছু নেয় আর মাধবের বাড়িতে চলে আসে। দাদা, তুমি আমার মেয়েকে চুরি করে নিয়ে এসেছো কেন? আমার মেয়ে তোমার কি ক্ষতি করেছে শুনি? তুমি দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমার টুকি ছাড়া যে এই পৃথিবীতে আর কেউ নেই, আর কেউ নেই। এই টুনি, আমি তোর মেয়েকে কিছুতেই ছেড়ে দিতে পারবো না। তুই এখান থেকে ফিরে যা আর তোর মেয়ের আশা বাদ দিয়ে দে, কারণ আমি তোর মেয়েকে জবাই করব। তাই আমি তোর মেয়েকে চুরি করে এনেছি। তুমি কি বলছো এসব? তুমি কেন আমার মেয়েকে জবাই করবে? আমাকে বলো। আমার মেয়ে খুবই অসুস্থ। সাধু বাবা বলেছে টুনি পাখির ছানা আমার মেয়েকে খাওয়ালে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। না দাদা, তুমি দয়া করে আমার মেয়েকে জবাই করো না। আমি তোমার মেয়েকে সুস্থ করব। আমি তোমাকে কথা দিলাম। এবার তুমি আমার টুকিকে ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। কি, তুই আমার মেয়েকে সুস্থ করবি? ঠিক আছে, তাহলে তুই আমার মেয়েকে সুস্থ করে দে, তারপর তোর মেয়েকে আমি এই খাঁচা থেকে মুক্ত করে দিব। ঠিক আছে দাদা, আমি তোমার মেয়েকে সুস্থ করে দিব। আমাকে একটু সময় দাও দয়া করে। আমি তোমার মেয়েকে সুস্থ করার উপায় খুঁজতে যাচ্ছি। এ কথা বলে টুনি তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বাবা, তুমি আমাকে দয়া করে সাহায্য করো। আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। কি হয়েছে রে মা, আমাকে সব খুলে বল, আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। ও আচ্ছা, এই ব্যাপার। তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে একটা ঝড়িবটি দিচ্ছি। তুই এই ঝড়িবটি ওই মেয়ের গায়ে দিয়ে দিস, তবে ওই মেয়ে একদম সুস্থ হয়ে যাবে আর গায়ে কোনো ঘায়ের ক্ষত চিহ্ন থাকবে না। এই নে। তোমাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলে। এরপর টুনি জড়িবুটি নিয়ে সেখান থেকে চলে যায় আর মাধবের বাড়িতে আসে। বাবা মা, আমি এই গায়ে যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুমি তাড়াতাড়ি আমাকে সুস্থ করার ব্যবস্থা করো, নয়তো যে আমি আর বাঁচবো না। তোমার কিছু হবে না, আমি তোমাকে সুস্থ করার জন্য জড়িবুটি নিয়ে এসেছি। তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে। এরপর টুনি রূপার গায়ে তান্ত্রিকের দেয়া জড়িবুটি লাগিয়ে দেয় আর রূপা ঠিক আগের মতো সুস্থ হয়ে যায়। বাবা মা, আমার আর যন্ত্রণা হচ্ছে না, আমি এখন আগের মতো সুস্থ হয়ে গেছি। তোকে অনেক ধন্যবাদ টুনি, আমার মেয়েকে সুস্থ করে তোলার জন্য। এই নে, তোর মেয়েকে আমি মুক্ত করে দিলাম, আর তুই আমাকে ক্ষমা করে দিস তোর মেয়েকে চুরি করে ধরে নিয়ে আসার জন্য। ঠিক আছে দাদা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর আর কখনো তুমি এমন ভুল করো না। এরপর টুনি টুকিকে বাড়িতে নিয়ে আসে আর সুখে দিন কাটাতে শুরু করে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।